আসসালামু আলাইকুম। ইংরেজিতে একটা কথা আছে, গ্রেট পিপল থিঙ্ক অ্যালাইক। মানে বড় বড় মানুষেরা একই ধরনের চিন্তা করে। আবার আরেকটা কথাও আছে, ফুলস সেলডম ডিফার। বোকারা খুব কম সময়ই দ্বিমত পোষণ করে। মানে বুদ্ধিমানেরা এবং বোকারা একই ধরনের কথা বলে একসঙ্গে। আজকে এটা এই জন্যই বলছি, আমি কদিন আগে আমার চ্যানেলে যে বিষয় নিয়ে ভিডিও করতে চাচ্ছিলাম, আজ একই বিষয়ে কথা বললেন কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের, নিউ ইয়র্ক ইউনিভার্সিটির বিখ্যাত কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির প্রখ্যাত অধ্যাপক, মানবাধিকার এবং বিশ্ব শান্তির জন্য যিনি অক্লান্তভাবে কাজ করে যাচ্ছেন, যিনি ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের ভীষণ বিরোধী এবং তিনি ইরান এবং তৃতীয় বিশ্বের জন্য মুসলমানদের পক্ষে কথা বলেন, ইসরায়েলের বিরুদ্ধে কথা বলেন। জেফরি স্যাক্স বলেই দিলেন যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম। কথাটা কি? অস্তিত্ব সংকটে ইসরায়েল পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে, যেটা কদিন আগে ইসরায়েলের সরকারও বলেছে যে আমাদের নিউক্লিয়ার অপশন রয়েছে। ডোনাল্ড ট্রাম্প কদিন আগে বলল যে আমি ইচ্ছা করলে আধা ঘন্টার ভেতরে এই যুদ্ধ শেষ করে দিতে পারি। এখন আবার ইসরায়েলি পত্রিকা ডেলি হারেটস জানিয়েছে, ট্রাম্পের এক উপদেষ্টা ডেভিড স্যাক্স সতর্ক করেছেন যে ইসরায়েল এই যুদ্ধে ধ্বংস হয়ে যেতে পারে এবং এমন এক পরিস্থিতি সৃষ্টি হলে ইসরায়েল ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে। মানে একটা কুকুরকে যখন আপনি খোঁচাতে খোঁচাতে একেবারে দেয়ালে নিয়ে যাবেন, তখন সে আর পেছনে যাবার জায়গা নেই, সে আপনার উপর আক্রমণ করে বসবে। ইসরায়েল এখন সেটাই করতে যেতে পারে, কেননা হরমুজ স্ট্রেইট বন্ধ, তার উপরে ইরান নতুন নতুন মিসাইল, নতুন নতুন অস্ত্র ব্যবহার করছে, বিধ্বংসী অস্ত্র, যেগুলোর জবাব ইসরায়েলের কাছে নাই, তাদের কাছে সেই পরিমাণ ইন্টারসেপ্টরও নেই। এখন ট্রাম্প একটা পাগলা কুকুরের মতো কাণ্ডজ্ঞানহীন কথাবার্তা বলছে। একদিকে নেটো ও অন্যান্য মিত্রদের কঠোর সমালোচনা করছে যে তারা হরমুজ প্রণালী খুলে দিতে এগিয়ে আসছে না, আবার বলছে যে আমেরিকা একাই 100, তার কোনো বন্ধুর দরকার নেই, অন্য কারো সাহায্যের দরকার নেই। এবং এই পাগলা কুকুর ডোনাল্ড ট্রাম্পের গলার রশিটা রয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর হাতে। এবং আমেরিকাতে যারা মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স, যারা পৃথিবীর বিভিন্ন অঞ্চলে যুদ্ধ লাগিয়ে পয়সা কামাই করে, মানে মার্কিন যুক্তরাষ্ট্র বছরে $1 ট্রিলিয়ন মতো তার প্রতিরক্ষা খাতে ব্যয় করে, তার 50% বেশি নিয়ে যায় মার্কিন মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল লবি, এ লকহিড, তারপরে বোয়িং কোম্পানি, যারা কামান, গোলা বারুদ, জঙ্গি বিমান ইত্যাদি তৈরি করে, মিসাইল তৈরি করে। সুতরাং পৃথিবীব্যাপী যুদ্ধ হলেই তাদের লাভ, এবং তাদের প্রভাবেই মার্কিন যুক্তরাষ্ট্র একটার পর একটা যুদ্ধ করে আসছে, যে যুদ্ধের কোনো মানে হয় না, কোনো প্রয়োজন ছিল না। এবারেও তারা ইরানকে বলছে যে ইরান একটা বিরাট থ্রেট মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের মাত্র 32% মানুষ, শতকরা 32 জন ইসরায়েলের পক্ষে এবং ইরানের বিপক্ষে কথা বলেন বা পক্ষে রয়েছেন। এদিকে আবার ট্রাম্পের আরেকজন অ্যাডভাইজার, কাউন্টার টেররিজম, এই যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যে এক্সপার্ট, সিটি এক্সপার্ট জো কেন্ট নামে একজন প্রাক্তন সৈনিক, যিনি কাউন্টার টেররিজম অ্যাডভাইজার, তিনি ট্রাম্পের সরকার থেকে
পদত্যাগ করেছেন। তিনি বলছেন ট্রাম্প যা বলছেন সেটা সত্য নয়, ইরান আমেরিকার জন্য কোনো থ্রেট না। এবং ট্রাম্প আবার খুব সার্কাস্টিক্যালি বলছেন যে জো কেন্ট গিয়েছে ভালোই হয়েছে, সে একটা উদ্ভট কথা বলে যে ইরান আমাদের জন্য কোনো হুমকি নয়। এরকম পরিস্থিতিতে মার্কিন প্রফেসর জেফরি স্যাক্স বলছেন, সতর্ক করে দিচ্ছেন যে ইসরায়েল এবং ইরান বর্তমানে যে মাত্রায় সংঘাতে লিপ্ত হচ্ছে তাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। আমি তো মনে করি অলরেডি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। তিনি উল্লেখ করেন যে ইসরায়েলের কাছে স্যামসন অপশন রয়েছে। স্যামসন অপশন হচ্ছে অস্তিত্বের সংকটে পড়লে ইসরায়েল যা করতে পারে। সেই স্যামসন অপশন হচ্ছে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা, সোজা কথায় অ্যাটম বোমা ব্যবহার করা। তিনি ডোনাল্ড ট্রাম্পকে পরামর্শ দেন যে এখন এই যুদ্ধ বন্ধ করে বিজয় ঘোষণা করে ঘরে ফিরে যান এবং বলে দেন যে আমরা তো যুদ্ধ জিতেই গেছি, আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করেছি, ওদের অনেক নেতা সেনাপতি হত্যা করেছি, সুতরাং আমরা জিতে গেছি, ইরান হেরে গেছে। কিন্তু বেঞ্জামিন নেতানিয়াহু তো তাতে সন্তুষ্ট নন। তিনি চান গ্রেটার ইসরায়েলের যে পরিকল্পনা, মধ্যপ্রাচ্যের সবগুলো তেল খনি এবং সৌদি আরব থেকে নিয়ে জর্ডান, লেবানন, সিরিয়া এবং মিশরের সাইনাই পেনিনসুলা, ইরাকের এক অঞ্চল, সৌদি আরবের অনেক জমি জমা নিয়ে গ্রেটার ইসরায়েল বানাবে এবং ওই অঞ্চলের সমস্ত তেল খনি তার কর্তৃত্বে নিয়ে আসবে। আমেরিকানরা তাতে আপত্তি করে না, তারা মনে করে মধ্যপ্রাচ্যে তাদের একটা বিরাট সহযোগী শক্তি তারা পেয়ে যাবে গ্রেটার ইসরায়েলের মাধ্যমে। এখন অর্থনৈতিক সংকট হচ্ছে তেলের জন্য, মানে এই হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার ফলে বিশ্বের অর্থনীতি চরম ঝুঁকির মুখে পড়েছে। বাংলাদেশ সহ পৃথিবীর সব দেশ তেল সংকট। কৌশলগত তেল মজুদ থেকে যে পরিমাণ তেলের কথা বলা হয়েছে তা প্রয়োজনের তুলনায় অত্যন্ত নগণ্য। মাত্র 20 দিনের তেল এই বিভিন্ন রিজার্ভে রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে যে তেল আছে ওটা বাজারে ছাড়লে 20 দিন চলবে, তারপরে তেলের সংকট কমবে না। আর হরমুজ প্রণালী বন্ধ হলে পৃথিবীর 20 ভাগ তেল উৎপাদন বন্ধ হয়ে যাবে। আসছে না, এক ফোঁটা তেলও সেখান থেকে আসছে না। মানে ইরাক, কুয়েত, বাহরাইন, কাতার এবং ইউএই এরা এক ফোঁটা তেলও বাজারে ছাড়ছে না এবং তারা 20% তেল সরবরাহ করে। যেটা আমি আগেও বলেছি, হুথি গেরিলারা যদি ইয়েমেন থেকে এই রেড সির বাবল মন্দব বন্ধ করে যায় তাহলে পৃথিবীর 80 ভাগ তেলের সরবরাহ বন্ধ হয়ে যাবে। ফলে একের পর এক তেল ও গ্যাস উৎপাদন কেন্দ্র ধ্বংস হওয়ার ফলে বিশ্বব্যাপী একটা বড় অর্থনৈতিক সংকট তৈরি হচ্ছে, যার জন্য তিনি ইসরায়েলের বর্তমান নীতিকে দায়ী করেন। জেফরি স্যাক্স আরো বলেন, মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে ট্রাম্পের জন্য 5টা সুনির্দিষ্ট পদক্ষেপ রয়েছে। নাম্বার 1, ইরানের উপর আগ্রাসন বন্ধ করা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উচিত ইরানের উপর সরাসরি এবং অবৈধ সশস্ত্র হামলা বন্ধ করতে হবে। পারমাণবিক চুক্তি পুনর্বহাল করতে হবে, যেটা বারাক হোসেন ওবামার সময় 2015 সালে হয়েছিল। ইরান যেখানে খুশি হয়ে দস্তখত করেছিল যে তারা পারমাণবিক অস্ত্র বানাবে না। ট্রাম্প ক্ষমতায় এসেই প্রথম টার্মেই ওই চুক্তিটাকে তিনি বাতিল করে দেন এবং গালফের দেশগুলোর সঙ্গে ইরানের দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে একটা সুরাহা হতে পারে। সৌদি আরব, ইরাক, কুয়েত, বাহরাইন, কাতার, ইউএই, ওমান, সেটাও হচ্ছে না। এবং 1967 সালের যে সীমানা অনুযায়ী গাজা, পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেম নিয়ে একটা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের কথা বলা হয়েছিল, সেটা এখন ভেস্তে চলে গেছে। ইসরায়েল বলে ওটা তো দিবই না, আমরা এখন
আরো দেশগুলো দখল করে গ্রেটার ইসরায়েল বাড়াবো। এই একগুঁয়েমি যুদ্ধের মূল কারণ। সশস্ত্র গোষ্ঠীগুলোর নিরস্ত্রীকরণ করতে হবে। ফিলিস্তিন রাষ্ট্র গঠিত হলে এবং সেটি জাতিসংঘের স্বীকৃতি পেলে হামাস, হিজবুল্লাহ সহ অন্যান্য সশস্ত্র গোষ্ঠীগুলোকে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে, অন্যথায় নয়। মার্কিন আধিপত্য ব্যর্থ পরিকল্পনা। জেফরি স্যাক্স বলেন, ইউক্রেন যুদ্ধের উদাহরণ টেনে তিনি বলেন, রাশিয়া বা ইরানের মতো দেশগুলোর নিরাপত্তা উদ্বেগকে গুরুত্ব না দিয়ে কেবল আধিপত্যবাদী হেজেমনি বজায় রাখার চেষ্টা বিপর্যয় ডেকে আনছে। এটা একটা নব্য সাম্রাজ্যবাদী ধ্যান ধারণা। তিনি মার্কিন গোয়েন্দা সংস্থা এবং সরকারের সমালোচনা করে বলেন, তাদের কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেই, তারা কেবল তাৎক্ষণিক পরিস্থিতির উপর ভিত্তি করে কাজ করছে, একটা ইম্প্রোভাইজেশন, জোড়াতালি দিয়ে, যা আদতে কোনো সমাধান দিচ্ছে না। জেফরি স্যাক্সের মতে এই যুদ্ধ কারোর জন্য লাভজনক নয়। এটি ইসরায়েল, যুক্তরাষ্ট্র, ইরান এবং পুরো বিশ্বের জন্য একটা লুজ লুজ সিচুয়েশন, হার হার সিচুয়েশন তৈরি করেছে। তিনি মনে করেন আন্তর্জাতিক আইন মেনে প্রত্যেকের নিরাপত্তা নিশ্চিত করাই শান্তি ফেরার একমাত্র পথ। এখন উপসংহারে আমরা বলতে পারি, যদি ধরেই নেই ইসরায়েল যদি সত্যি সত্যি তার অস্তিত্বের সংকটের কারণে এই স্যামসাং অপশন অ্যাপ্লাই করে, পারমাণবিক বোমা ব্যবহার করে ইরানের বিরুদ্ধে, তাহলে কি সেটা একটা তৃতীয় মহাযুদ্ধ কি অবধারিত? আমার মনে হয় না। কেননা ইরানকে যদি ইসরায়েল একাধিক বোমা মেরে ধ্বংস করে দেয়, তেহরান, ইস্পাহান, মাশাদ, হোম, বান্দার আব্বাস, বন্দর খোবেনি, সবগুলা বন্দর, খার্গ আইল্যান্ড সব ধ্বংস করে দেয়, তাহলে চীন বা রাশিয়া কেন ইরানের জন্য তাদের নিজেদের নিরাপত্তাকে বিঘ্নিত করে যুদ্ধে জড়িয়ে পড়বে? ইমিডিয়েটলি তাদের যুদ্ধে জড়িয়ে পড়ার কোনো কারণ আমি দেখছি না। ইরান যদি ধ্বংস হয়ে যায়, তাহলে পার্শ্ববর্তী দেশগুলোর উপর রেডিয়েশনের প্রভাব পড়বে। পাকিস্তানের বেলুচিস্তান, রাশিয়ার দক্ষিণ অঞ্চল, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, কাজাকিস্তান, এগুলো ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু তাতে ইসরায়েলের কি? ইসরায়েল তো সেখান থেকে 2000 কিলোমিটার দূরে, এবং পার্সিয়ান গালফের অপর দিকে হচ্ছে ইরাক, কাতার, কুয়েত, বাহরাইন, ইউএই প্রমুখ। সুতরাং ইরান ধ্বংস হয়ে গেলেও ইসরায়েল বা মার্কিন যুক্তরাষ্ট্র তাতে ভ্রুক্ষেপ করবে না। মার্কিন যুক্তরাষ্ট্র মনে মনে খুশি হবে, এবং চীন এবং রাশিয়া এখানে হঠাৎ করে যুদ্ধে নেমে পড়বে, এ ধরনের সিদ্ধান্ত আমরা আসতে পারি না। সুতরাং আমরা একটা বড় ট্র্যাজেডির দিকে যাচ্ছি, এতে কোনো সন্দেহ নেই। তবে ইসরায়েল যদি ইরানের উপরে পারমাণবিক অস্ত্র ব্যবহার করেই বসে, তাহলে তার পরবর্তী পদক্ষেপ হবে মধ্যপ্রাচ্যে গ্রেটার ইসরায়েল নামে একটা ফ্যাসিস্ট রাষ্ট্র গঠন, এবং সেটা হবে মধ্যপ্রাচ্যের বা পৃথিবীর অন্যতম শক্তিশালী দেশ, পারমাণবিক তেল সমৃদ্ধ একটা দেশ। কোন তেল সমৃদ্ধ দেশের পারমাণবিক অস্ত্র নেই। গ্রেটার ইসরায়েল হলে তারা পারমাণবিক অস্ত্র এবং নানা ধরনের উন্নত মানের অস্ত্র মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতায় তারা পাবে, এবং তারা সারা পৃথিবীর শান্তির জন্য হুমকি হয়ে দাঁড়াবে। চীন, পাকিস্তান, রাশিয়া, উত্তর কোরিয়া এরা বসে থাকবে না। এরা প্রস্তুতি নেবে কিভাবে তারা যেন ইসরায়েলকে প্রতিহত করতে পারে। এই যুদ্ধটা ইরান না থাকলে আরব রাষ্ট্ররা, সুন্নি দেশগুলো ইসরায়েলের জন্য কোনো হুমকি নয়। ইরান না থাকলে ইসরায়েলের প্রধান হুমকি হয়ে দাঁড়াবে চীন, রাশিয়া, উত্তর কোরিয়া এবং পাকিস্তান। তুরস্ক হয়তোবা, তুরস্ক মনে করবে ইরানের পরে তুরস্কের টার্ন আসতে পারে। সুতরাং পৃথিবীটা একটা নতুন রকম বাইপোলার পৃথিবীতে পরিণত হবে, এবং আমরা
অচিরেই তৃতীয় মহাযুদ্ধের সম্ভাবনা দেখছি না, তবে আমি মনে করি এই শতাব্দীর মাঝামাঝি 2050 সাল তার আগে পিছে একটা তৃতীয় মহাযুদ্ধ হলেও হতে পারে, এবং এই তৃতীয় মহাযুদ্ধের উস্কানি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল দিচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের গলায় দড়ি দিয়ে ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্রকে নাড়াচ্ছে, মানে দ্য টেইল ওয়াগিং, লেজ এখন কুকুরকে নাড়াচ্ছে, দ্য টেইল ইজ ওয়াগিং দ্য ডগ। এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে হলে পৃথিবীর শান্তিকামী মানুষের কিছু করণীয় আছে, এবং ইসরায়েলের বিরুদ্ধে সবগুলো দেশের রেজলিউশন নেওয়া উচিত, বাংলাদেশ সহ। বাংলাদেশ কিন্তু, পাকিস্তান অলরেডি নিয়েছে, তাদের পার্লামেন্টে নিন্দা প্রস্তাব করেছে, ইসরায়েলি আগ্রাসনের নিন্দা করেছে, কিন্তু বাংলাদেশের মার্কিন পদদেহী পররাষ্ট্র মন্ত্রণালয় ডক্টর খলিলুর রহমান ওদিকে যাবেন মনে করার কোনো কারণই নেই। তারা ইসরায়েল লবি, মার্কিন লবির প্রতিনিধিত্ব করেন বাংলাদেশের ফরেন মিনিস্ট্রিতে বসে। যাই হোক, বাংলাদেশ খুবই নগণ্য ব্যাপার, তো পৃথিবীর মুসলিম সংখ্যাগরিষ্ঠ ও অন্যান্যদের এগিয়ে আসতে হবে ইসরায়েলকে এখনই প্রতিহত করা। জাতিসংঘের করণীয় কিছু নেই, জাতিসংঘ একটা সুপার পাওয়ারদের ক্লাবে পরিণত হয়েছে। তো যাই হোক, আমরা দেখব কোথাকার পানি কোথায় গড়ায়। তবে সেটা হলে, যদি পারমাণবিক অস্ত্র ব্যবহৃত হয়, ইসরায়েলের হাতে সমস্ত তেল সম্পদ চলে যায়, তাহলে বাংলাদেশ সহ তৃতীয় বিশ্বের দেশগুলোকে এনার্জি ক্রাইসিসে পড়তে হবে। তৃতীয় মহাযুদ্ধের আগে যে বৈশ্বিক মন্দা হয়েছিল, গ্রেট ডিপ্রেশন 1929 থেকে 36, যখন শ্রমিক শ্রেণী চাকুরি হারালো, এখন এআই প্রভাবে হোয়াইট কলার পিপল, যারা বড় বড় ভালো ভালো চাকরি করেন, তাদের চাকরি চলে যাবার সময় চলে এসছে। এরকম একটা পরিস্থিতিতে এই ধরনের বোমাবাজি যদি চলে, এই ধরনের যুদ্ধ যদি চলে, তো পৃথিবী আরেকটা বড় ইকোনমিক ডিপ্রেশনে চলে যাবে। আমি আশা করব আমার কথাগুলো মিথ্যা প্রমাণিত হোক, আমি তাহলে খুব খুশি হব। তবে যে কথা আমি এতদিন বলার সাহস সঞ্চার করিনি, আর জেফ্রি স্যাক্স সেই প্যান্ডোরার বাক্সটা খুলে দিয়েছেন, যে ইসরায়েল অবশেষে অস্তিত্বের সংকটে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতেই পারে। কেন ট্রাম্পেরও আর কিছু করার ক্ষমতা নেই, ইসরায়েলেরও আর কিছু করার ক্ষমতা নেই, তারা বাধ্য হয়ে হয়তো বা পারমাণবিক অপশনের দিকেই যাবে, এবং সেটাই তাদের চিন্তা ও পরিকল্পনা। ভালো থাকবেন সবাই, সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আজকের কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।